গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খেলা, আজ দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব শোনেননি তাদের জন্য বলছি, এটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য লেখা। একটা দোকান থেকে সিগারেট কিনে এনে বিমান বলল, আচ্ছা, তোমার পুরুদার এখন চলে কি করে বলো তো? রোজগার তো কিছু নেই। এই ফ্ল্যাটটাই যা দেখছি ওর একমাত্র সম্পত্তি। এটার একটা অংশ ভাড়া দিলে তবু তো মাসে মাসে কিছু পাবেন। আমরা 1000 পর্যন্ত দিতে পারি। কাজুরি বলল, পরুদা কিছুতেই ভাড়া দিতে রাজি নয়। বুড়ো অতি ঘোরেল। বাড়িতে ওর কোনো বন্ধু বান্ধবকে পর্যন্ত ডাকে না, পাছে কেউ থাকতে চেয়ে বসে। একা থাকতে থাকতে কোনো কোনো মানুষের সেটাই সহ্য হয়ে যায়। পরুদার যে একেবারে রোজগার নেই তা নয়, নিজে আর চান্স না পেলেও এখনো মাঝে মাঝে 2-4খানা গানের সুর দেয়। আমায় একদিন বলেছিল, আসল ব্যাপারটা কি জানো? যারা এখানে খুব ব্যস্ত সুরকার, হাতে একসঙ্গে 7-8খানা ছবি, তারা সময় বাঁচাবার জন্য 2-1খানা গান খুব গোপনে পরুদাকে দিয়ে সুর করিয়ে নেয়। পরুদার নাম থাকে না, ওদের নামেই চলে। পরিতোষদাকে কিছু টাকা দেয়। আমাকে এরকম 2-3খানা গানের ক্যাসেট শোনালো। ভালোই হয়েছে, কিন্তু তবু পরুদাকে কোনো প্রডিউসার আর ডাকে না। একবার বদনাম ছড়ালে আর কেউ পাত্তা দেয় না। আমার কি মনে হয় জানো, উনি এরকম মাতাল বলেই কেউ আর ওর উপর ভরসা রাখতে পারে না। বোম্বাইতে মেয়ে ঘটিত কোনো গোলমাল করেননি তো? এখানে তো কত লোকে ওইসব করে, তাতে গ্ল্যামার আরও বাড়ে। ওসব কিছু না। তুমি আরও লক্ষ্য করবে, উনি মাঝে মাঝে 2-3 দিন একটানা বেশ সোবার থাকেন। স্নান টান করে সকালে বেরিয়ে যান। সেই সময় উনি অন্য মিউজিক ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে যান। ওর থেকে অনেক জুনিয়র তারা। হঠাৎ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে গেল বিমান। দুবার জোর করে কাশবার চেষ্টা করল। উদ্বিগ্নভাবে কাজরি বলল, কি হলো, কি হলো তোমার? বিমান বলল, বুক জ্বালা করছে। এত অ্যাসিডিটি হচ্ছে কয়েকদিন ধরে, সেই সঙ্গে উইন্ডের চাপ। হোটেলের খাওয়া রোজ রোজ আমার সহ্য হচ্ছে না। তুমিও তো বাড়িতে রান্না করতে পারবে না। কাজরি বলল, রোজ রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। রাঁধুনিগিরি আমি করতে পারবো না। তোমাকে আমি বলেছি রান্না করতে? রাগ করছো কেন? আমি লাইব্রেরির কাজটা সম্ভবত পেয়ে যাব। রান্নার একটা লোক রাখতেই হবে। কি করে রাখবে রান্নার লোক? বাড়ি ঠিক হলে তবে তো রান্নার লোক। সব গন্ডগোল করে দিচ্ছে ওই বুড়োটা। বাহ, পরিদের শব্দ হয়ে গেল। পরিদের যে আমাদের এই কদিন থাকতে দিয়েছে তাই তো যথেষ্ট। তোমার কোম্পানি কোনো ফ্ল্যাট খুঁজে দিল? বোম্বেতে তোমার চেনাশোনা তো কাউকে বার করতে পারলে না। তুমি তো বোম্বে আসার জন্য জোর করছিলে, নইলে আমি কলকাতাতেই থাকতে পারতুম। এর আগে কাজরির সঙ্গে বিমানের কখনো ঝগড়া হয়নি। বিমান লাজুক ভদ্র ধরনের মানুষ। খারাপ কথা তার মুখ দিয়ে কখনো বেরোয় না। সে চেঁচিয়ে কথা বলে না। আজ রাস্তার ধারে সে কাজরিকে বকাবকি করছে। কাজরি এখনো যেন বিশ্বাস করতে পারছে না। তার চোখ জ্বালা করছে। এক সময় সে ধরা গলায় বলল, তোমার কি বুকে এখনো ব্যথা করছে? যন্ত্রণাটা দাঁতে দাঁত চেপে বিমান বলল, না, আই এম সরি কাজরি। বোম্বেতে আমিও আসতে চেয়েছিলাম, শুধু তুমি জোর করনি। কিন্তু ছেলেটার জন্য মাঝে মাঝে মন কেমন করে। বিমানের আগের পক্ষের একটি ছেলে আছে, কাজরির আছে প্রথম পক্ষের একটি মেয়ে। কাজরির মেয়ে শান্তিনিকেতনে পড়ে, তার জন্য কি কাজরির মনও কেমন করে না? কিন্তু বিমান আর কাজরি অনেক ভেবে চিন্তেই ঠিক করেছিল যে তাদের ছেলে মেয়েদের ভালোর জন্যই তাদের এখন দূরে থাকা উচিত। বিয়ে না করে দুজনে একসঙ্গে থাকা কলকাতায় কি সম্ভব ছিল? দাদার স্টেশনে ঢুকে বিমান বলল, আজ আর আমি হোটেলে খাবো না, কিছুই খাবো না। তুমি কোথাও খেয়ে নিতে পারো।
তাহলে কাজুরিরও কিছু খাওয়ার ইচ্ছে নেই, সে উপোস দেবে। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? বিমান আবার রাগারাগি শুরু করে দেয়। তখন কাজুরির আবার মনে পড়েই যায় যে পরিতোষ ইচ্ছে করলেই তাদের এই সমস্যার সহজ সমাধান করে দিতে পারতেন। কাজুরি তো বিনা পয়সায় থাকতে চাইবে না। তবু যে পরিতোষ কেন এমন গোয়ার্তুমি করছেন? আরো দিন 7 কেটে গেল এইভাবে, সব সময় একটা অনিশ্চয়তা। কাজুরির একটা চাকরি হতে হতেও হলো না। তবে আরেক জায়গায় একটা প্রাইভেট কোম্পানির রিসেপশনিস্ট হিসেবে কাজ পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কাজুরি দেখতে শুনতে ভালো, ইংরেজি বলতে পারে ঝরঝর করে, সাধারণ জ্ঞান বুদ্ধি তার যথেষ্ট। বম্বের কমার্শিয়াল জগতে তার স্থান পাওয়া শক্ত কিছু না। কিন্তু যারা তাকে কাজের সুযোগ করে দিতে চায় তারা কাজুরির কাছ থেকে অন্য সুযোগও নিতে চায়। কাজুরি সেই সব ফাঁদে কিছুতেই ধরা দেবে না। অশান্ত ছন্ন ছাড়া জীবন তাকে অনেকদিন কাটাতে হয়েছে। এখন সে চায় একটি নিভৃত সুখী সংসার। সবাইকে সে প্রথমেই জানিয়ে দেয় যে সে বিবাহিতা। সে তার স্বামীর মতামত না নিয়ে কোনো কাজ করতে পারবে না, সন্ধ্যার পর কারোর সঙ্গে দেখা করতে পারবে না। বিমানকেও খাটতে হচ্ছে বেশ। নতুন এসেছে বলেই হয়তো সহকর্মীরা তাকে খাটাচ্ছে বেশি করে, যখন তখন পাঠাচ্ছে পানবেল ফ্যাক্টরিতে। ফিরতে অনেক রাত হয়ে যায়। এরই ফাঁকে ফাঁকে চলছে বাড়ি খোঁজা। বিমান আর এ বাড়িতে কিছুতেই থাকতে চায় না। তার আত্মসম্মান জ্ঞান আছে। বিনা ভাড়ায় সে অন্যের বাড়িতে মাসের পর মাস থাকবেই বা কেন? রাত্রিরের দিকে বিমান হোটেলের খাবারের বদলে স্যান্ডউইচ খেতে শুরু করেছে। হালকা খাবারের তার পেট ভালো থাকে। কাজুরি রান্না করতে কিছুতেই রাজি নয়। গিন্নিবান্নিদের মতো সারাদিন রান্নাঘরে কাটানো তার মতে মোটেই আদর্শ সংসার করা হতে পারে না। সে চায় সন্ধেবেলা সে আর বিমান সেজেগুজে কোনো সিনেমা বা থিয়েটার দেখতে যাবে, কিংবা একসঙ্গে বসে গল্প করবে, গান বাজনা শুনবে। সকালবেলা যে বাইটি আসে তাকে কাজুরি রান্নার ব্যাপারে সাহায্যের প্রস্তাব দিতেই সে একেবারে ফোঁস করে উঠেছিল। সে নাকি সকাল 10টার পর কোনো বাড়িতে কাজ করে না। তার নিজের সংসার আছে না? পরিতোষের তুলনায় বিমান অনেক শক্ত সমর্থ পুরুষ। তাকে প্রায় যুবকই বলা যায়। সে অফিস ক্লাবে টেনিস খেলে, সাঁতার কাটে। পরিতোষের প্রায় জবুথবু অবস্থা। তবু দিনের পর দিন হোটেলের খাবার খেয়েও তিনি দিব্যি আছেন। কয়েকদিন যাবৎ পরিতোষ প্রায়ই সন্ধ্যের সময় বাড়ি থাকছেন না। আবার খুব অত্যাচার শুরু করেছেন। বাড়ি ফেরেন সম্পূর্ণ মাতাল অবস্থায়। রাগের চোটে বিড়বিড় করে ফিল্ম জগতের বহু বিখ্যাত ব্যক্তির নাম ধরে গালাগাল দেন। তারপর দড়াম করে দরজা বন্ধ করে দিয়ে গান শুরু করেন। সে গানের সুর আছে, কথা নেই। পানবেল ফ্যাক্টরি থেকে বিমান একদিন ফিরল রাত 10টায়। হঠাৎ যেতে হয়েছিল বলে কাজুরিকে সে কোনো খবরও দিতে পারেনি। এই বাড়িতে টেলিফোনও নেই। কাজুরি খুব ব্যস্ত হয়ে পড়েছিল। বিমান কখনো দেরি করেন না। কাজুরি সন্ধে 7:30টার সময় রাস্তায় বেরিয়ে একটা দোকান থেকে ফোন করল বিমানের সহকর্মী আচারিয়াকে। কোনো কারণে সেদিন আচারিয়া অফিস যাননি। সে বিমানের কোনো খবর জানে না। তবে আচারিয়া কাজুরিকে সান্ত্বনা দিয়ে বলল, এসে যাবে, কোনো চিন্তা নেই। তুমি এক কাজ করো না, তোমার যদি একা থাকতে খারাপ লাগে তুমি তোমার হাজব্যান্ডের জন্য একটা নোট লিখে চলে এসো না আমার এখানে, দুজনে গল্প করা যাবে। কাজুরি তাতে রাজি হয়নি। আচারিয়ার চোখের দৃষ্টি তার যেন কেমন কেমন লাগে। লোকটা ব্যাচেলার, তার কাছে কাজুরি একা একা যাবে কেন? বিমান একদিন হাসতে হাসতে বলেছিল, বম্বেতে অফিসার মহলের সহকর্মীদের বউদের সঙ্গে প্রেম বা ফষ্টিনষ্টি করা অতি চালু রীতি, কেউ এ নিয়ে বিশেষ মাথা ঘামায় না। কিন্তু কাজুরি ওই রকম অনেক স্তর পার হয়ে এসেছে। বারান্দায় দাঁড়িয়ে বিমানের জন্য প্রতীক্ষা করতে করতে অজানা আশঙ্কায় বুক কাঁপতে লাগল। একসময় জল এসে গেল তার চোখে।
প্রথম দরজার আওয়াজ হতেই কাজরি দৌড়ে গিয়ে খুলে দিয়ে দেখল বিমানের বদলে পরিতোষ। আজও তিনি যথেষ্ট মাতাল হয়ে এসেছেন। কাজরি পরিতোষের হাত ধরে আকুলভাবে কেঁদে উঠল, পরুদা, বিমান এখনো ফেরেনি, কোনো খবরও দেয়নি। কান্না দেখে পরিতোষের নেশা কেটে যাওয়ার জোগাড়। চোখ কপালে তুলে বললেন, কি বললি? বিমান ফেরেনি? এখন কটা বাজে? ওরে, বোম্বেতে এখন তো সবে কলির সন্ধে। 11টা-12টার আগে কজন বাড়ি ফেরে? কাজরি বলল, পারুদা, আমার ভয় করছে। পরিতোষ বললেন, ভয়? তুই কি ভাবছিস, পাখি উড়ে গেল? না রে, বিমান অতি ভালো ছেলে, সে তোকে ছেড়ে যাবে না। তোর মতন মেয়ে সে পাবে কোথায়? পরুদা, তুমি আমার সঙ্গে এখানে একটু বসবে? আরে মোলো, আমি যা অনেকটা খেয়ে ফেলেছি। তবু একটু বসো, সত্যি আমার ভয় করছে পরুদা। মিনিট 3 পরেই দরজায় আবার শব্দ। এবার বিমানই ফিরেছে। এত উদ্বেগ, উৎকণ্ঠা আর কষ্ট ছিল, তবু বিমানকে চোখের সামনে দেখে কাজরি প্রথমে কোনো কথাই বলতে পারল না। পরিতোষ বললেন, এই দেখো, তুমি দেরি করে ফিরলে, তোমার বউ একেবারে বিরোহিণীর মতো কেঁদে কেটে ভাসাচ্ছিল। মেয়েটার এখনো বয়স বাড়ল না। বিমানও খবর দিতে পারেনি বলে লজ্জিত বোধ করছে। সে বলল, আর বলবেন না দাদা, হঠাৎ হঠাৎ বাইরে পাঠাচ্ছে। আমি একেবারে ছুটতে ছুটতে আসছি। আজ একেবারে ডগ টায়ার্ড। বসুন দাদা। পরিতোষ বললেন, না, তোমরা গল্প করো, আমি এখন শোব। আজ আবার একটা নতুন উপদ্রব শুরু হয়েছে, হাঁটুতে ব্যথা। বিমান তবু বলল, বসুন, একটুখানি বসুন। কাজরি, হুইস্কির বোতলটা নিয়ে এসো প্লিজ, আর কয়েকটা গ্লাস। হুইস্কির নামে পরিতোষ খানিকটা দুর্বল হলেন। গেলাস এনে কাজরি নিজেই তাতে হুইস্কি ঢালল। জল মিশিয়ে একটা গেলাস পরিতোষের হাতে তুলে দেওয়ার পর তিনি প্রথম চুমুক দিয়েই বললেন, কতখানি দিয়েছিস রে, এ যে পাতিয়ালা, আরও জল দে। আগে থেকে নেশা থাকলে পরিতোষ আস্তে আস্তে খেতে পারেন না। 4 চুমুকে গেলাস শেষ করে দিলেন। কাজরি আবার ঢালতে যেতেই তিনি বললেন, কম করে দিবি? বিমান বলল, খান না, অনেক আছে। পরিতোষ বললেন, কাল সকালে একটা গানের রেকর্ডিং আছে, এই গানটা হিট হবেই, কিন্তু নাম হবে অমুক শালার। কাজরি বলল, পরুদা, তুমি গানটা শোনাও না। কথাটা শুনে বোধহয় পরিতোষ হাসতে গিয়েছিলেন, তার বদলে কাশতে লাগলেন খুব। কাশতে কাশতে পিঠ বেঁকে গেল। কাজরি তার পিঠে হাত বুলিয়ে দিল। বিমান বলল, এক ঢোক খেয়ে নিন, ঠিক হয়ে যাবে। চুমুক দিতে খানিকটা কমল ঠিকই। পরিতোষ তারপর বললেন, আমার গলায় কি আর সুর আছে? সুরা দেবীর সঙ্গে সুরের যে বড় বিরোধ। বিমান জিজ্ঞেস করল, আচ্ছা, মেহেদি হাসান নাকি পাকিস্তানে? গল্পের সঙ্গে সঙ্গে গেলাস শেষ হতে লাগল। 3য় গেলাসের পর পরিতোষের মতো মানুষ নিজে থেকেই বললেন, আমি আর খাব না, যথেষ্ট হয়ে গেছে। বিমান বলল, সে কি, আপনার কথা তো একটু জড়ায়নি, আরেকটু নিন। গেলাস উল্টে দিয়ে পরিতোষ বললেন, না, আজকের মতন শেষ, আগে অনেক খেয়ে এসেছি। বিমানেরও নেশা হয়ে গেছে। সে পরিতোষের হাত ধরে টেনে বললেন, আরে দাদা, বসুন বসুন, আপনার গল্প শুনতে বেশ ভালো লাগছে, আর একটু নিন প্লিজ, এক হাফ। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বেশ কর্কশভাবে পরিতোষ বললেন, ছাড়ো, আমি জোর করা একদম পছন্দ করি না। গুড নাইট। নিজের ঘরের দিকে এগুতে গেলেন তিনি। হঠাৎ হাঁটু দুটো আলগা হয়ে গেল, পায়ে কোনো জোর নেই। দড়াম করে পড়ে গেলেন সোজা। মাথাটা ঠুকে গেল চৌকাঠে। কাজরি আর বিমান দৌড়ে এসে ধরল তাকে। পরিতোষ ফিসফিস করে বললেন, কি হলো, অজ্ঞান হয়ে গেলুম নাকি? আমায় তুলে ধরো তো।
দেখি প্যারালিসিস হয়েছে কিনা। গায়ে সার নেই। কাজুরি আর বিমান দুদিক থেকে ধরে তুলল তাকে। পরিতোষ পা ঠুকে ঠুকে দেখলেন, দুটো পাই অচল। একবার কাজুরি আর একবার বিমানের দিকে চোখ বড় বড় করে তাকালেন তিনি। তারপর কাজুরির মুখে দৃষ্টি স্থির করে বললেন, আমি জানি তোরা কি ভাবছিস। তোরা ভাবছিস আমি পট করে মরে গেলে তোরা ফ্ল্যাটটা দখল করে থাকতে পারবি। হ্যাঁ, বেশ মজা হবে। হ্যাঁ, আমি সহজে মরছি না। ওদের হাত ছাড়িয়েই তিনি দিব্যি থপথপ করে হেঁটে চলে গেলেন নিজের ঘরে। শব্দ করে বন্ধ করে দিলেন দরজা। কাজুরির মুখখানা পাংশু হয়ে গেল। বিমানের চোখ দুটি হল রক্তবর্ণ। যেহেতু সত্যি বিমানের মনে এই চিন্তাটা বিদ্যুতের মতন খেলে গিয়েছিল, সেই জন্যই সে বেশি রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আর একদিনও আমি এই বাড়িতে থাকব না। যদি বাড়ি না পাই, কাল থেকে কোনো হোটেলে চলে যাব। হোটেলে অবশ্য 2-4 দিনের মধ্যে যাওয়া হলো না। একটু নেশার ঝোঁকে রাগের মাথায় যা বলা যায়, পরদিন সকালে তা নিয়ে চিন্তা করতে হয় অনেকবার। রাত্রিরে যা মনে হয় খুব সহজ, দিনের বেলা সেটাই মনে হয় অসম্ভব। বিমানকে তার কোম্পানি যা হাউস রেন্ট অ্যালাউন্স দেবে, তাতে বোম্বের অতি সাধারণ কোনো হোটেলে 8-10 দিনের বেশি থাকা যায় না। তাছাড়া হোটেলের জীবন আবার জীবন নাকি? সেই রকম সংসারের স্বপ্ন নিয়ে কাজুরি বোম্বেতে আসেনি। পরিতোষ তো সেই কথাটা নেশার ঝোঁকেই বলেছেন। পরদিন তার কোনো তিক্ততার চিহ্ন পাওয়া গেল না। বারান্দায় বসে চা খেতে খেতে উনি কাজুরির সঙ্গে টুকিটাকি কথা বললেন। তারপর 9টার মধ্যে বেরিয়ে গেলেন পাট ভাঙা ধুতি পাঞ্জাবি পরে। আগের রাতে উনি অসুস্থ ছিলেন, তা বোঝাই যায় না। সেই রাতে তিনি 8টার মধ্যেই ফিরে এলেন, হাতে মস্ত একটা কেক নিয়ে। সেটা কেউ তাকে উপহার দিয়েছে। এখনো কেউ কেউ তাকে কিছু উপহার দেয়। দরজা খোলার পর বিমানকেই তিনি প্রথম দেখতে পেয়ে তার হাতে কেকটা তুলে দিয়ে বললেন, এটা তোমাদের জন্য এনেছি। আমার অনেক ব্লাড সুগার, মিষ্টি খাওয়া একেবারে বারণ। বিমান সেটা প্রত্যাখ্যান করতে পারল না, একটু ভ্যাবা চ্যাকা খেয়ে গেল। এই পাগলা বুড়োটার ধরন সত্যি বোঝা দুষ্কর। পরিতোষ নিজের ঘরে গিয়ে হারমোনিয়াম নিয়ে প্যাঁপো শুরু করলেন। আজ তার মদ খাওয়ার দিকেও ঝোঁক নেই। একসময় তিনি রাত্রিরের খাওয়ার চেয়ে জানলা দিয়ে হাঁক দিলেন হোটেলে। বারান্দা একবার উঁকি মারলেন। আজ আর বিমান বা কাজুরি বারান্দায় বসেনি। বিমান অফিসের লেখাপড়া করছে, কাজুরি বিছানায় শুয়ে শুয়ে ইংরেজি উপন্যাস পড়ছে। পরিতোষ দরজার কাছে এসে বললেন, একটা দেশলাই দে তো রে, সিগারেট ধরাতে পারছি না। দেশলাইয়ের বদলে বিমানের একটা লাইটার নিয়ে এসে কাজুরি বলল, এটা তোমার কাছে রাখো। কাজুরির মুখটা থমথমে। অন্যদিনের মতন সে পরিতোষের চোখের দিকে তাকিয়ে হাসির ঝিলিক দিল না। সিগারেট ধরাবার পর পরিতোষ শতপ্রবৃত্তভাবে বললেন, টেলিফোন অফিসে আজ টাকা জমা দিয়ে এলুম, বুঝলি? শিগগিরই আবার কানেকশন দিয়ে দেবে। কথাটা একটা ঘোষণার মতন শুনিয়ে চলে গেলেন তিনি। বিমান বিমূঢ়ভাবে কাজুরির দিকে তাকালো। এই কথাটার মানে কি? বিমানদের সে এই বাড়িতে রাখতে চায় না, তাহলে টেলিফোনের খবর শুনে তাদের কি লাভ? আজ হঠাৎ কেকটাই বা দিতে গেলেন কেন? বনেদি ঘরের ছেলে বলে বিমানের অপমান বোধটা মিলিয়ে যায়নি। পরিতোষ যদি ভাড়া নিতে না চায়, কিংবা নিজে থেকে তাদের এ বাড়িতে থাকার জন্য অনুরোধ না করে, তাহলে বিমান এ বাড়িতে আর কিছুতেই থাকবে না। হোটেলে না যাওয়া হোক, যে কোনো উপায়ে একটা ফ্ল্যাট খুঁজে বার করতেই হবে, পছন্দ হোক বা না হোক। এতদিন পরিতোষের কাছে কোনো লোকজন আসেনি। হঠাৎ একদিন বিকেলে 10-12 জন নারী পুরুষ এসে হাজির। সিনেমার লোক না কোনো বাঙালি ক্লাবের লোক, তা ঠিক বোঝা গেল না। বারান্দায় অত চেয়ার নেই। পরিতোষের ঘর থেকে, কাজুরিদের ঘর থেকেও 2-4টে চেয়ার বার করতে হলো। হোটেল থেকে চা ও খাবার এলো বার দুয়েক। সন্ধ্যার পর মদের বোতল বেরুলো। আড্ডা ও হৈহল্লা চলল 10:30 পর্যন্ত।
মনে হয় যেন পরিতোষ এক বিরাট বড়লোক। কাজরি আর বিমান দুজনেই ফিরেছে বিকেল বিকেল। পরিতোষ ওদের দুজনের সঙ্গে তার অতিথিদের আলাপ করিয়ে দিলেন বটে, কিন্তু কাজরি সেখানে বেশিক্ষণ বসল না। একটু পরেই তারা বাইরে যাওয়ার জন্য বেরিয়ে গেল। ফিরল 9টা আন্দাজ। তখন আড্ডা একেবারে তুঙ্গে। কাজরি আর বিমান নিজের ঘরে ঢুকে বসে রইল। ঘরের চেয়ার দুখানা নেই। বিমানদের জানলার ধারে চেয়ার টেনে বসা অভ্যাস। তাকে আজ বসতে হলো বিছানায়। কাজরি জানলার ধারে দূরের সমুদ্র দেখতে লাগল। পুরো অন্ধকার নয়, সমুদ্রের উপর বিন্দু বিন্দু আলো। অনেক দূরে একটা জাহাজ। শোয়ার ঘর থেকে জাহাজ দেখা এক অপূর্ব অভিজ্ঞতা। এইরকম একটা ফ্ল্যাট আজকাল ভাড়া নিতে গেলেই মাসে 7-8 হাজার টাকা লেগে যাবে। বিমান ক্ষুব্ধভাবে বলল, চেয়ার দুটো নিয়ে যাওয়া মানে কি জানো? আমাদের নোটিশ দেওয়া। কাজরি বলল, চেয়ার দুটো তো আমাদের নয়, বাড়িতে লোক এলে তো নিতেই পারেন। বিমান বলল, এরপর কোনো একদিন খাটটা নিয়ে যাবেন। কাজরি কিছু বলার আগেই বাইরের সবাই কি একটা মজার কথায় একসঙ্গে হাসিতে ফেটে পড়ল। পরিতোষ আজ বেশ জমিয়েছেন। একটা মেয়ে গান ধরল। ওদের চেঁচামেচির জন্য বিমানদের কথা বলতে হচ্ছে ফিস ফিস করে। বইতে মন বসছে না। ওরা যেন চোরের মতন বসে আছে। কাজরি বলল, চলো আমরাও গিয়ে বাইরে বসি। বিমান দৃঢ়ভাবে বলল, না। কাজরি বলল, কেন? তোমার বোতলটাও নিয়ে চলো, এখানে ভালো লাগছে না। বিমান খাট থেকে নেমে দরজাটা টেনে ছিটকিনি দিয়ে দিল। তারপর ফিরে এসে জড়িয়ে ধরল কাজরিকে। যেন বাইরের ওই হল্লার প্রতিবাদে সে কাজরির শরীরে মুখ লুকোতে চায়। কিন্তু বিমানের কপাল কুঁচকে আছে বিরক্তিতে। ওদের সামনে দরজা বন্ধ করে দেয়ায় কাজরি খুবই লজ্জা পেয়েছে। এই অবস্থাতে প্রেম জমে না। কারোরই শরীর সেভাবে সাড়া দিচ্ছে না। মাঝপথে দুজনেই থেমে গেল। বিমান শুয়ে রইল পাশ ফিরে দেয়ালের দিকে মুখ করে। কাজরির শাড়ি ঠিকঠাক করে উঠে গিয়ে ছিটকিনিটা নিঃশব্দে খুলে দরজাটা একটু ফাঁক করে দিয়ে এলো। পরদিন সকালেই পরিতোষের ধুম জ্বর, সেই সঙ্গে প্রবল কাশি। পরিতোষ বিছানা থেকে উঠতেই পারেননি। কাজরি তাকে চা দিতে গিয়ে দেখল পরিতোষ বেশ কাহিল হয়ে পড়েছেন। পরিতোষের কপালে হাত রেখে কাজরি মৃদু ভর্ৎসনা করে বলল, তোমার শরীর খারাপ, তবু কাল আবার এত অত্যাচার করলে? পরিতোষ চোখ পিটপিট করে বললেন, এ যাত্রায় বোধহয় মরব না। কাজরি কাতরভাবে বলল, পরুদা, তুমি আমাদের এত খারাপ ভাবো? পরিতোষ ফিক করে হেসে বললেন, আরে এতে ভালো খারাপের কি আছে, এই সবই তো খেলা। আজও তুমি ডাক্তার ডাকবে না? বালিশের তলায় অনেক ওষুধ আছে, ডাক্তাররা তো ওইসব ওষুধই দেবে। তোমার পায়ের সেই ব্যথাটা? নেই, জ্বরটা কমলে বিকেলবেলা একটু বেরোবো, জরুরি কাজ আছে। আজ বেরিও না পরুদা, তোমার চোখ ছলছল করছে, অন্তত 103 জ্বর। কপাল থেকে কাজরির হাতটা সরিয়ে দিয়ে পরিতোষ আবার বললেন, এই সবই খেলা। কাজরি বলল, কাল অত লোক এসেছিল তোমার কাছে, ওরা কারা? একটা বাঙালি ক্লাব আমাকে প্রেসিডেন্ট করতে চায়। আমি অবশ্য রাজি হইনি, প্রশ্নই ওঠে না। ক্লাব ফ্লাব আমি দু চক্ষে দেখতে পারি না। রাজি হওনি? তবু তুমি ওদের অত করে খাওয়ালে, অতক্ষণ বাড়িতে বসিয়ে। ওই তো মজা, এরপর আবার এলে দূর দূর করে তাড়িয়ে দেব। হঠাৎ কিছু নগদ টাকা পেয়েছি তো। বারান্দা থেকে বিমান ডাকল, কাজরি, কাজরি। পরিতোষ বললেন, যা, তোকে ডাকছে, রোগীর ঘরে বসে থাকতে হবে না। কাজরি বেরিয়ে আসবার পর বিমান গম্ভীরভাবে বলল, আমার জামার বোতামটা পাচ্ছি না, তুমি ওই ঘরে এতক্ষণ কি করছিলে?
কাজরি বলল, পরুদার আজ আবার খুব জ্বর এসেছে, শরীরটা বেশ খারাপ। কাজরির চোখে চোখ রেখে বিমান বলল, মরবে? কাজরি বলল, ছি বিমান, ওই লোকটা বেঁচে থেকে কার কি উপকার হচ্ছে? আমি এই ধরনের কথা একদম শুনতে চাই না। তুমি ওই বুড়োর সঙ্গে অত যে ন্যাকামি করো তাতে কোনো লাভ হচ্ছে? দুপুরবেলা আমি যখন বাড়িতে থাকি না তখন কি তুমি ওর সঙ্গে সুচ্ছ নাকি? কাজরি একটা পাথরের মূর্তির মতন স্থির হয়ে গেল। তার আগের দুজন স্বামীর কাছ থেকেও সেই ধরনের কথা শুনেছে। পুরুষ যখন অসহায় অবস্থার মধ্যে পড়ে তখনই তাদের হিংসা ঈর্ষা বেড়ে যায়। কথাটা বলে আর বিমান দাঁড়ালো না, পোশাক পাল্টাতে চলে গেল নিজেদের ঘরে। কাজরি শুকনো চোখে চেয়ে রইল রাস্তার দিকে। কাজরির অন্য দুই স্বামীর তুলনায় বিমানের টাকা পয়সার জোর কম। কলকাতায় ওদের যৌথ পরিবার। বিমানের আগের স্ত্রীর সঙ্গে সম্পর্কটা জট পাকিয়েছে, তবু বিমান মানুষ হিসেবে ওদের চেয়ে অনেক ভালো। তার কথাবার্তা ব্যবহার খুবই সুন্দর, বিশেষত ব্যবহারটাই তার সম্পদ। এই জন্যেই সবাই তাকে পছন্দ করে। বিমান আবার বেরিয়ে আসার পর কাজরি খুব শান্তভাবে বলল, তুমি যে কোনো একটা ফ্ল্যাট ঠিক করো, আমরা আর এখানে থাকবো না, আমরা দুজনেই নষ্ট হয়ে যাচ্ছি। বিমান গলা চড়িয়ে বলল, যে কটা ফ্ল্যাট দেখেছি কোনোটাই তুমি ইচ্ছে করে পছন্দ করনি, তুমি এখানেই থাকতে চাও, আমাকে জোর করে এখানে এনে তুলেছ তুমি। কাজরি বলল, বিমান প্লিজ এইভাবে বলো না, তুমি জানো আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। আমার চোখের দিকে তাকাও, বলো জানো না আমিও কি অনেক কিছু ছেড়ে আসিনি? বিমান সিঁড়ি দিয়ে নেমে গেল টকটক করে। 3 দিন বাদে অপ্রত্যাশিতভাবে একটা ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেল। বিমানের অফিসেরই একজন বাঙালি কর্মী, মলয় সিনহা, কলকাতা অফিসে বদলি হয়েছে। তার ফ্ল্যাট বিমান অনায়াসে পেতে পারে। ভাড়াও দুঃসহ নয়। মেরিন ড্রাইভের কাছেই সেই বাড়ি, দারুণ ভালো পাড়া। সে বাড়ি থেকে সমুদ্র দেখা যায়। সঙ্গে সঙ্গে দারুণ মন ভালো হয়ে গেল বিমানের। কাজরিকে এক্ষুনি খবরটা দিতে পারলে ভালো হতো, কিন্তু ফোন তো করার উপায় নেই। ফ্ল্যাটটা পেতে অবশ্য দিন 15 দেরি হবে, তা ওই কয়টা দিন দাঁতে দাঁত চেপে থাকতেই হবে পরিতোষের সঙ্গে। পরিতোষের অসুখ বেশ বেড়েছে। এবার সে সত্যিই বাঁচবে কিনা সন্দেহ। এর মধ্যে একদিন অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কাজরি ডেকে এনেছিল পাড়ার ডাক্তারকে। ডাক্তার বলেছেন পরিতোষের লিভার খারাপ, ব্লাড প্রেশার খুব হাই, ব্লাড সুগারও সাংঘাতিক বেশি। এর মধ্যে পরিতোষ সিগারেট খাওয়াও কমাননি। বুড়োটাকে অন্তত 15টা দিন বাঁচিয়ে রাখা দরকার। মরে তো মরুক, তার আগে বুড়োটা জেনে যাক বিমান ওর ফ্ল্যাটের পরোয়া করে না। ওকে মুমূর্ষু দেখেও বিমানরা নতুন ফ্ল্যাটে চলে যাবে। বিমান ওর চিকিৎসার জন্য অনেক টাকা খরচ করবে। পরিতোষ ভাড়ার টাকা নেননি, বিমান সে টাকা শোধ করে দেবে। মলয় সিনহা বললেন, মিস্টার মুখার্জি, আপনার প্রবলেম সলভ করে দিলাম তো, বাড়ির জন্যে আর চিন্তা নেই। চলুন আজ আমার সঙ্গে লাঞ্চ খেতে চলুন। সন্ধ্যাবেলা আপনার মিসেসকে নিয়ে আমার ফ্ল্যাটে আসবেন, ভালো করে দেখে নেবেন। বিমান খুব আগ্রহের সঙ্গে মলয়ের সঙ্গে যেতে রাজি হল। মলয় সিনহা একটা সুইমিং ক্লাবের মেম্বার, সঙ্গে বার আর ডাইনিং হল আছে। মলয়ের চেষ্টায় বিমানও এই ক্লাবের মেম্বার হচ্ছে। কাজরি সাঁতার কাটতে ভালোবাসে। ক্লাবে এলে উঁচু মহলের অনেকের সঙ্গে আলাপ পরিচয় হয়। এখানকার সমাজে যোগাযোগটাই তো বড় কথা। সুইমিং পুলের পাশে পাশে রঙিন ছাতার নিচে টেবিল চেয়ার পাতা। খাদ্য খাওয়ার আগে 2-1 পেগ খেয়ে গলা ভিজিয়ে গা গরম করে নিতে হয়। গল্পে গল্পে 3 পেগ জিন খাওয়া হয়ে গেল। বিমান আরও একটা হাফ নিল। বেশ কয়েকজন সাঁতার কাটছে নীল রঙের জলে। ছাত্র জীবনে বিমান নাম করা সাঁতারু ছিল। জল দেখলেই এখনও তার মন আনচান করে। বম্বেতে এতখানি সমুদ্র, তবু ভালো বিচ নেই, সাঁতার কাটার সুবিধা হয় না। বিমান বলল, সুইমিং ট্রাঙ্ক থাকলে খানিক্ষণ সাঁতার কেটে নিতুম,
তাহলে খিদেটা বেশ চাঙ্গা হতো। মলয় বলল, আমার সুইমিং ট্রাঙ্ক এই ক্লাবেই রাখা আছে, আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, আপনার ফিট করে যাবে। অতি উৎসাহে উঠে দাঁড়িয়ে বিমান বলল, তাহলে চেঞ্জ করে আসি, গেস্টরা অ্যালাউড তো? মলয় বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি তো প্রফেশনাল মেম্বার, কোনো অসুবিধা নেই। বিমান ভেতরে গিয়ে জামা প্যান্ট খুলে রেখে সুইমিং ট্রাঙ্ক পরে গায়ে একটা তোয়ালে জড়িয়ে ফিরে এলো। অনেক দিন পর সাঁতার কাটবে, তার শরীরটা বেশ চনমনে লাগছে, জিনের নেশাও কাজ করছে মাথায়। পা দুটো মাথার উপর তুলে বিমান বলল, দেখুন মিস্টার সিনহা, আমি ডুব সাঁতারেই সুইমিং পুল পার হয়ে যাব। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে বিমান শুধু সেই ছোট্ট পুকুরটা নয়, পৃথিবীর সমস্ত দূরত্ব পার হয়ে গেল। শেষ হয়ে গেল তার সমস্ত খোঁজাখুঁজি। মলয় কয়েক মিনিট অপেক্ষা করার পরও বিমানকে উঠতে না দেখে চোখ বড় বড় করে এদিক ওদিক চাইল, তারপর শুরু করল হইচই। বিমানকে যখন তোলা হলো তখন সে ডাক্তারদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তার ঠোঁটে যেন লেগে আছে একটা অব্যক্ত আর্তনাদ। মলয় সিনহা এবং তার স্ত্রী দীপা কয়েকদিন কাজরিকে নিজেদের কাছে নিয়ে রেখেছিল। কলকাতায় বিমানের বাড়িতে খবর দেয়া হতেই বিমানের ছোট ভাই এবং শালা ইভিনিং ফ্লাইটে চলে এসেছিল বোম্বেতে। বিমানের দেহ তারা নিয়ে গেল কলকাতায়। তার ছেলে শেষবার দেখবে না বাবাকে, ছেলেই মুখাগ্নি করবে। কাজরিকে তারা সঙ্গে যাওয়ার কথা একবারও বলেনি, বরং তাদের ভাবভঙ্গি দেখে মনে হয়েছিল কাজরি কলকাতায় গেলেও তাকে বিমানদের বাড়িতে ঢুকতে দেয়া হবে না। কাজরি বিমানের কে? বিমানের শেষকৃত্য, তার লাইফ ইন্স্যুরেন্স, অফিসের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এইসব কোনো কিছুর ওপরই কাজরির কোনো অধিকার নেই। জীবিত বিমান ছিল কাজরির সব কিছু, মৃত বিমান তার পরিবারের এবং বিবাহিতা স্ত্রীর, যে স্ত্রীর সঙ্গে বিমানের কোনো সম্পর্কই ছিল না। কাজরি যেন একটা ঝাড় লণ্ঠন, সবই ঠিকঠাক আছে, তার চেহারা এখনো কত সুন্দর, শুধু আলোগুলো যেন আর জ্বলছে না। কান্নাকাটি করার চেয়েও কাজরির যেন বাকরোধ হয়ে গিয়েছিল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। অদ্ভুত বিস্ময় ভরা নিঃশব্দ তার দৃষ্টি। বিমানের ছোট ভাই এবং শালা জানত যে বিমানের আগে একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, অথচ বিমান সে কথা কাজরিকে ঘুণাক্ষরেও বলেনি। বুকের ব্যথাকে সে অম্বলের জ্বালা বলে চালাত। দীপাই জোর করে কাজরিকে নিয়ে গিয়েছিল বাড়িতে, কিন্তু দীপা বম্বে ছেড়ে চলে যাচ্ছে, তাদের এখন অনেক কাজ। একটা পুরো সংসার তুলে নিয়ে যাওয়া কি কম কথা? দীপার 3 ছেলে মেয়ে। এই ফ্ল্যাটটা বিমানের নেওয়ার কথা ছিল, সেখানে এখন কাজরির একা থাকার কোনো প্রশ্নই ওঠে না। দীপাদের যাওয়ার দিন ঘনিয়ে আসে। কাজরি বলে, আমি এবার বাড়ি যাব। কাজরির আবার বাড়ি কোথায়? তার মা বাবা বেঁচে নেই, তেমন কোনো ঘনিষ্ঠ আত্মীয় নেই তার। একমাত্র মেয়ে থাকে হোস্টেলে। সে কলকাতায় ফিরে যাবে কার কাছে? তার দ্বিতীয় স্বামী ঈর্ষার আগুনে জ্বলে তাকে চাবুক মারত, তার সঙ্গে আইনগত বিচ্ছেদ হয়ে গেছে। মলয় একদিন কাজরিকে নামিয়ে দিয়ে গেল পরিতোষের বাড়ির সামনে। সকাল 9:30। পরিতোষ বিছানার উপর হারমোনিয়াম নিয়ে একটা সুর তুলছিলেন মন দিয়ে। আজই জ্বরটা একেবারে ছেড়ে গেছে বলে তিনি দাড়ি কামিয়েছেন। চোখ বেশ পরিষ্কার, ঠোঁটে ঝুলছে সিগারেট। কাজরি তার ঘরে আস্তে আস্তে এসে চুপ করে দাঁড়াল। পরিতোষ একবার তাকে চোখ তুলে দেখে আবার হারমোনিয়াম বাজিয়েই চললেন। কাজের সময় তিনি কথা পছন্দ করেন না। কাজরিও মন দিয়ে শুনতে লাগলো সেই সুর। একটু বাদে সে বসল খাটের পাশে। খানিক বাদে নতুন সিগারেট ধরাবার জন্যে থেমে তিনি বললেন, ধরে রাখতে পারলি না? হারামজাদাটা তোকে ফেলে এরকমভাবে পালিয়ে গেল। জল গড়িয়ে এলো কাজরির 2 চোখ দিয়ে। সে বলল, পরুদা, আমি অপয়া,
আমার কাছে কেউ থাকে না। আমি কি দোষ করেছি জানি না, আমার ভাগ্যটা এরকম। পরিতোষ মাথা দোলাতে দোলাতে বললেন, আমার তো কিছু হলো না। তোরা ভেবেছিলি আমি টেঁসে যাব, অনেকেই তাই ভাবে, কিন্তু আমি বাবা সহজে জায়গা ছাড়ছি না। পরুদা, আমি এখন কি করব? তোদের কেন এখানে থাকতে দিতে চাইনি জানিস? এত বড় ফ্ল্যাটটা পড়ে আছে, তার একখানা ঘর নিয়ে তোরা থাকতি, তাতে আমার ক্ষতি কি হতো? বরং তোরা কিছু ভাড়া দিলে আমার সাশ্রয় হতো, তাই না? তবু তোদের রাখতে চাইনি, কারণ আমার হিংসে হতো, হিংসে, বুঝলি? দেশলাইটার সব কাঠি শেষ হয়ে গেছে। পরিতোষ খাট থেকে নেমে রান্নাঘরে গেলেন দেশলাই খুঁজতে। সেখানেই পেয়ে গেলেন কাজরির দেওয়া লাইটার। ঘুরিয়ে ফিরিয়ে লাইটারটা দেখতে দেখতে তিনি মৃদু হাসলেন। ফিরে এসে বললেন, তুইও যেমন বোকা। নতুন করে ভালোবাসার মানুষকে নিয়ে সংসার পাততে চেয়ে কেউ কি পুরনো ভালোবাসার নাকের ডগায় এসে ওঠে? তুই একসময় আমায় ভালোবাসতিস না? একসঙ্গে দুজন ভালোবাসার মানুষকে নিয়ে কোনো মেয়ে সুখে বাস করতে পারে? নাকি আমাকে মানুষ বলে গণ্যই করিসনি? ওরে, না হয় বুড়ো হয়ে গেছি, চেহারাটা নষ্ট হয়ে গেছে, জীবনে আমি ফেইলিয়ার, তবু তো আমি পুরুষ মানুষ, নাকি? কাজরি এক দৃষ্টিতে তাকিয়ে আছে পরিতোষের দিকে। পরিতোষ কাজরির মুখোমুখি বসে বললেন, আমি বাপু সবসময় সাফসুপ সত্যি কথা বলি। তোরা সুখী হবি এইটাই আমি চেয়েছিলুম, সেই জন্যই তোদের দূরে সরে যেতে বলতুম রে। চোখের সামনে থাকলে সবসময় সহ্য করি কি করে? তুই ওই ছোকরার সঙ্গে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিবি, তা দেখে আমার কষ্ট হবে না? সে কথা কখনো ভাবিসনি না? মাঝে মাঝে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে আসতি, যেন বেড়াল ছানাকে আদর করা। না পুরুদা, সত্যি তোমার জন্য আমার কষ্ট হতো। তোর কষ্ট দেখে আমার হতো রাগ। ওই বিমান ছোকরাটাকে প্রথম দিন থেকে আমার পছন্দ হয়নি, কিন্তু তার ওপর আমার রাগ ছিল না। সে ভালো মানুষের ছেলে, তার তো কোনো দোষ নেই। সে আমাকে কতটুকুই বা চেনে? সে তো ভাবতেই পারে এই শালা বুড়োটা নিকেশ হলে ফ্ল্যাটটা পাওয়া যাবে, বেশ হয়। সে এরকম ভাবলে আমার বইয়েই গেল। কারুর ইচ্ছেতে কি কোনো মানুষ মরে? কিন্তু তুই, তোকে কত ছোটবেলা থেকে আমি চিনি, তোকে স্নেহ করি, ভালোবাসি, তোর শরীরটা আমি চিনি। সেই তুই আমার চোখের সামনে দিয়ে একটা পুরুষ মানুষকে নিয়ে এলি ঘর করতে, তাও দুদিনের জন্য এসে আর যাওয়ার নাম নেই। কুকুরের দিকে পাউরুটির টুকরো ছুঁড়ে দেওয়ার মতন মাঝে মাঝে আমার গা ঘেঁষাঘেঁষি করতে আসতি। পরুদা, পরুদা, আমি মরে যাব। মরবি কেন? বালাই ষাট। মরার কথা চিন্তা করতে নেই, নিজেরও না অন্যেরও না। মরবো তো মরবো, ব্যাস ফুরিয়ে যাব, তাতে কি আছে? সব খেলাই তো একদিন না একদিন শেষ হয়, আগে থেকে অত চিন্তা করার কি আছে? আমি এখন কি করব পরুদা, তুমি বলে দাও। তুই চাকরি করবি? আমার মেয়ের পড়ার খরচ, সে তার বাবার টাকা নিতে চায় না। তোর একটা চাকরি আমি জুটিয়ে দিতে পারবো। এখনো যেটুকু চেনাশোনা আছে, নিজে রোজগার করে মেয়েকে পড়াবি। কি চাকরি করব আমি, এত বড় শহরে একা একা? কাজরি আবার কান্নায় নুয়ে পড়তেই পরিতোষ দুহাতে তাকে জড়িয়ে ধরলেন। তারপর তাকে বুকের কাছে রেখে নিয়ে এলেন জানলার ধারে। আঙুল দিয়ে চোখের জল মুছিয়ে দিতে দিতে বললেন, বিমানকে আমি মারিনি, সে মরেছে নিজের দোষে। নিজের শরীরটা নিজেকেই বুঝতে হয়, যেমন বুঝি আমি। নিজের চেয়ে আর ভালো কে বুঝবে? এমনকি ডাক্তাররাও সব বোঝে না। বিমানকে আমি মারিনি, কিন্তু তোকে বড্ড চেয়েছিলুম রে। কিন্তু আমি ভদ্রলোক, সেই জন্য ছোঁক ছোঁক করতে পারি না।
আমি চেয়েছিলাম হয় কাজুরি ওই ছোকরাকে নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাক, অথবা সে সম্পূর্ণ করে আমার হোক। বোম্বে শহরে কত মেয়ে ছেলে আছে, একটু ডাকলেই ছুটে আসবে, কিন্তু কারুকে আমার পছন্দ হয় না। কিন্তু তুই সেই ছেলেবেলায় আমার কাছে নিজে থেকে এসেছিলি, তোর বিয়ে ঠিক হওয়ার পর আমার কাছে এসে কান্নাকাটি করেছিলি, সেসব ভুলে গেছিস? তোর জীবনে যখন পরে অনেক দুঃখ কষ্ট এসেছে, তখন একবার আমাকে বলতে পারিসনি, পরুদা তুমি আমাকে নাও? আমি বুঝতে পারিনি, আমি সত্যি বুঝতে পারিনি। বুঝলে বিমানকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতিস তাড়াতাড়ি, তাই তো? আমি কি বোঝাবার চেষ্টা কম করেছি? সে ছোকরার ভাগ্য নেই তো আমি কি করব? হার্টের রোগী কখনো সাঁতার কাটতে যায় তা মদ খেয়ে? যত সব। পরুদা, আমি বুঝতে পারিনি যে তুমি এতদিন পরেও আমার জন্যে। তার কারণ আমি ভদ্রলোক। আমি অন্যের কাছ থেকে একটা মেয়েকে কেড়ে নিই না, লুকিয়ে চুরিয়ে চুমুটা খাই না। হ্যাঁ রে, মেয়েরা বুঝি ভুলে যেতে পারে? একবার যার সঙ্গে ভালোবাসা হয়েছিল, অন্য সব কিছু হয়েছিল, তার কথা মন থেকে একেবারে মুছে যায়? না পরুদা, আমি ভুলিনি। আমি ভেবেছিলাম তোমার এত বড় জগৎ, এত লোকের সঙ্গে চেনা জানা, তুমি আমার মতন একটা সামান্য মেয়ের কথা মনে রাখবে না। ওই দেখ, সমুদ্র দেখ, মানুষের মন সমুদ্রের থেকেও বড়। আয়, এবার কিছুদিন আমরা দুজনে খেলা শুরু করি। দেখ যদি আমায় বাঁচিয়ে রাখতে পারিস। এই ফ্ল্যাটটা এখন থেকে তোর। না পরুদা, ওরকম কথা বলো না। তুমি আমাকে দয়া করতে পারবে না, আমি তোমার দয়া নেব না। পাগলি আর কাকে বলে? ইডিয়েট। দিতে চাইছি ভালোবাসা, তাকে ভাবলো দয়া। তবে শুধু ভালোবাসা দিলেই হয় না, ট্যাঞ্জিবল কিছুও দিতে হয়, না হলে ভালোবাসা টেঁকে না। ওই দেখ না, বিমান ছোকরা তোকে শুধু ভালোবাসাই দিয়েছিল, আর কিছু দেয়নি, সেই জন্যে ফাঁকিতে পড়ে গেলি। আমি ফ্ল্যাটটা তোর নামে রেজিস্ট্রি করে দেব। না পরুদা, তার দরকার নেই। তুই অন্য কোথাও যেতে চাস তো যা, তোকে জোর করে ধরে রাখবো নাকি ভেবেছিস? কক্ষনো না, আমি আগে যেমন ছিলুম তেমনই থাকব। আমি আর কোথায় যাব? আমার কেউ নেই। কিন্তু তুমি আমায় জোর করেই ধরে রাখো পরুদা, আমায় কোথাও যেতে দিও না, আমায় খুব শক্ত করে ধরে রাখো। হঠাৎ ঝনঝন করে টেলিফোন বেজে উঠল। পরিতোষ সেদিকে চমকে ফিরলেন, তারপর টেলিফোন না ধরে বাজতেই দিলেন। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। তিনি বললেন, কতদিন পর টেলিফোনটা আবার জ্যান্ত হয়ে উঠল। আওয়াজটা নতুন নতুন লাগছে না? কাজুরি মৃদুভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ। পরিতোষ বললেন, ঘরের কোণে কোণে ঝুল জমেছে, বাথরুমের পাশে একটা ঝুল ঝাড়া আছে বোধহয়, দেখ। তারপর পরিতোষ আবার ফিরে গেলেন হারমোনিয়ামের কাছে, বাজাতে লাগলেন অন্য একটা সুর। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খেলা। আজ দ্বিতীয় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি, আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।